হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। বাই দ্য ওয়ে, আমি অভ্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য ব্যাকপ্যাকার অভ্র। আর আজকে আমি এখন যাচ্ছি টাইগার রিজার্ভে সাফারি করতে, মানে বুকসা টাইগার সাফারি যেটা হয় সেটাতে যাচ্ছি। চলো, আগের পার্টিতে তোমাদেরকে আমরা দেখিয়েছি যে আমি লেফট চাকাটা কিভাবে গেছি। ট্রেনটা যেহেতু লেট করে ফেলেছিল তাই জন্য আমার লেফট চাকাটা ঘুরতে একটু লেট হয়ে গেছিলো। তো যাই হোক, লেফট চাকা থেকে তো আমি চলে এলাম। আগের ভিডিও তোমাকে দেখিয়েছিলাম যে আমরা 0 পয়েন্ট থেকে কীভাবে আমরা লেফট চাকা অবধি এই জয়ন্তীতে এলাম। আর এবার আজকে ভিডিওটা শুরু হচ্ছে জয়ন্তী থেকে। এখন আমরা ফার্স্টে যাবো টাইগার সাফারি করতে, সরি মানে টাইগার রিজার্ভে, মানে বুকসা টাইগার রিজার্ভে। এখানে আমরা সাফারি করব, দেন সাফারি করে ফিরে এসে এখন আমরা হোটেলে স্টে করব, দেন তারপর বেরাবো। তো বন্ধুরা, চলে এসেছে দেখো আমাদের লাঞ্চ। তাড়াতাড়ি চলো লাঞ্চটা কমপ্লিট করে এবার সাফারির জন্য বেরানো যাক। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়ছি তোমার বক্সা সাফারির জন্য। আমাদের গাড়ি অলরেডি এসে গেছে, এবার আমরা আস্তে আস্তে করে বেরাবো, বক্সা সাফারি যাবো। দেন চলো তোমার সাথে, আমার সাথে তোমরাও ঘুরে এসো আর দেখো বক্সা সাফারিতে কতটা মজা হয়। এবার আমরা স্টার্ট করছি এখান থেকে বক্সা সাফারিটা, এই জাস্ট স্টার্ট হবে। আর গাড়িটা তো আমাদের অলরেডি এসে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি জিপটা। এই জিপে করে কিন্তু বক্সাতে পুরো টাইগার সাফারিটা স্টার্ট করব। আর এই হলো রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে এবার আমাদের যেতে হবে আস্তে আস্তে করে। আর এখানে কিন্তু এই যে চার্টটা অলরেডি দেওয়া রয়েছে, জাস্ট দেখে নাও তোমরা। এই চার্টটা পজ করে কিন্তু তোমরা দেখে নিও। আর এই হলো জিপগুলো, এই জিপগুলোতে করে কিন্তু সাফারিগুলো হয়। এটা হলো আমাদের জিপ, দেখছি আমরা সবাই রয়েছি। আর আমাদের একজন গেছে এখানে টিকিট কাটতে, ও কেটে আসুক, দেন আমরা স্টার্ট করব। তো বন্ধুরা, সাফারি তো আমাদের এখন স্টার্ট হয়ে গেল। তোমাদের তো একটা কথা বলা হয়নি, এই জিপগুলোতে কিন্তু 6 জন করে নেয়, ঠিক আছে? 6 জনের বেশি যদি 7 জন হয় এরা কিন্তু নেবে না, তখন তোমাকে একজনের জন্য আলাদা জিপ মানে হায়ার করতে হবে। সো এখানে একটা প্রবলেম আছে। তো চেষ্টা করবে তোমরা 6 জনের গ্রুপে আসা, তাহলে কি হবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। আর একটা কথা, জিপের ভাড়া কিন্তু নেবে হচ্ছে তোমাদের থেকে 350 টাকা করে, ঠিক আছে? আর নর্মাল 150 টাকা হচ্ছে এখানকার এন্ট্রি ফি। তো এই 350 আর ওই 150, ধরো ওই তোমার অ্যাপ্রক্সিমেটলি 500 টাকার মতন মাথা পিছু পড়বে। তেমন দেখুন 150 টাকাটা তোমাকে প্রথমেই পেমেন্ট করে দিতে হয় যখন তুমি ঢুকবে, মানে বক্সা টাইগার রিজার্ভে যখন তুমি ঢুকবে, তাহলে তোমার 500 টাকার মাথা পিছু পড়ছে। সো জিপে কিন্তু 350 টাকার বেশি দেবে না, একটু পারলে একটু দরদাম করে নেবে, কারণ অনেক সময় এরা টুরিস্ট দেখলে দাম বেশি চায়। আর বন্ধুরা, আমাদের এই বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলটা, এটা কিন্তু বিশাল বড় আকারের একটা জঙ্গল। আর এই জঙ্গলের মধ্যে কিন্তু 4টি আলাদা আলাদা পার্ট রয়েছে। আমরা জাস্ট একটা পার্ট করেছি, যেহেতু আমাদের কাছে হাতে বেশি সময় ছিল না, তাই বিকেল 4:30 সাফারিটাতে অল্প মানে একটা ছোট্ট পার্টে যাকে বলে ঘুরেছি। তো তোমরা চেষ্টা করবে 4টে পার্ট ঘোরার, তাই জন্য তোমাদের কিন্তু 2 দিন হাতে সময় নিয়ে আসতে হবে। তোমরা পুরো 4টে পার্ট ঘুরতে চাও তো। আর এই যে জঙ্গলটা দেখছো, এটাখানে কিন্তু বিশেষত শাল গাছ, সেগুন গাছ, তারপর এমনি চিরহরিৎ যে গাছগুলো আছে এগুলো কিন্তু বেশি এখানে পাওয়া যায়। এছাড়াও এখানে কিন্তু অনেক আর্টিফিশিয়ালভাবেও গাছ লাগানো রয়েছে, যেগুলো কিন্তু অরিজিনাল নয়, সেগুলো তোমাদের ড্রাইভার দ্বারা দেখিয়ে দেবে। আর এই জঙ্গলটার ভেতরে কিন্তু অনেক রকমের পশু দেখা যায়, যেরকম পশু পাখি দেখা যায়, যার মধ্যে কিন্তু লেপার্ড, হাতি এগুলো কিন্তু উল্লেখযোগ্য, এগুলো এখানে বেশি পরিমাণে পাওয়া যায়। এবার দেখো, আমরা চলতে চলতে এখানে দেখো একটা সল্ট বেডের সামনে চলে এসেছি। বলা যায় যে পশু পাখিরা খাওয়া দাওয়ার পর তারা নাকি এখানে আসেন এই লবণাক্ত জল পান করতে। সো এই একটা সল্ট বেড, তাই এরা বনের মাঝখানে বানিয়ে রেখেছে। এরকম নাকি আরও একটা দুটো সল্ট বেড আছে, ওরা বানিয়ে মানে কৃত্রিমভাবে আর কি, একটা ডোবা মতন ছোটো মতন বানিয়ে রেখেছেন ওরা। এখানে সব লবণাক্ত জল পাওয়া যায়। আর একটা কথা বন্ধুরা, এই জঙ্গল ভিজিটের বেস্ট সময় হচ্ছে তোমার জানুয়ারি মাস থেকে শুরু করে একবারে মে মাস পর্যন্ত। এই সময়টা এলে এখানে কিন্তু বর্ষা থাকে না, যার ফলে নদীতে জলও থাকে না, মানে জলের পরিমাণটা অনেকটা কম থাকে। তার জন্য কি হয়, যে জিপটা কিন্তু জয়ন্তী নদীর উপর থেকে তোমাদের একটা রিভার সাফারির মতন একটা মজা পাবে, এটা কিন্তু হয়। কিন্তু অন্য সময় এলে কিন্তু, মানে যদি বর্ষাকালে যদি আসো তাহলে কিন্তু এই জয়ন্তী নদীতে জল প্রচুর বেড়ে যায়, তখন কিন্তু এই সাফারিটা বন্ধ থাকে। চেষ্টা করবে বর্ষাকালটাকে অ্যাভয়েড করে আসার জন্য। তো বন্ধুরা, আমরা এখন দেখো জয়ন্তী নদীর ওপর দিয়ে যাচ্ছি। আর এখানে শোনা গেল যে এখানে নাকি একটা হর্নবিল পাখি পাওয়া গেছে, মানে দেখা যাচ্ছে। তো তাই জন্য আমাদের জিপ তাড়াতাড়ি করে নিয়ে আসছে হর্নবিল পাখিটা দেখার জন্য। কিন্তু দুঃখের বিষয়, আমরা হর্নবিল পাখিটা আমরা আসার সাথে সাথে পাখিটা উড়ে গেল, তাই হর্নবিল পাখিটা আমার মানে তুলে ধরতে পারলাম না। দেখো আমরা এলাম তো দেখছি হর্নবিল পাখিটাকে আর দেখা যাচ্ছে না, মানে পাখিটা উড়ে গেল সাথে সাথে। আর এখানের পাখির কিন্তু অনেকগুলো বাসা বানানো হয়েছে, এরকম
ট্রি হাউস মতন হয় না, ওরকম পাখির অনেক বাসা বানানো রয়েছে, কৃত্রিমভাবে এরা বানিয়ে রেখেছে, বেশ বাড়ির মতন খুব সুন্দর করে, মানে বন দপ্তরের লোকেরাই বানিয়ে রেখেছে। তোমরা চাইলে এখানে এলে কিন্তু এগুলো দেখতে পাবে, খুব দেখতে। ফটো তুলে রাখার চেষ্টা করো, খুব ভালো লাগবে। আমার ওই একটাই সমস্যা হয়েছে যে দেখো একদম পাশ থেকে তো ছবি তোলা যাচ্ছে না, আর ভিডিওকে ফুটেজ নেওয়া যাচ্ছে না, আর দূর থেকে জুম করে না। এ দেখো হর্নবিল পাখিটা উড়ে যাচ্ছে, আমি দূর থেকে জুম করে দেখাচ্ছি, কিন্তু দেখো কোনো দিক থেকে মনে হচ্ছে একটা হর্নবিল পাখি বলে। এছাড়াও আমরা এখানে ময়ূর দেখেছিলাম, ময়ূরও সেম, অনেকটা দূরে ছিল, চোখে দেখা যাচ্ছে কিন্তু ফোনের ক্যামেরায় কিন্তু ফোকাসে নিচ্ছে না, তাই জন্য আমি এটা তুলে ধরতে পারিনি, সমস্যা হচ্ছিলো। আর এবার কিন্তু আমরা আস্তে আস্তে রিটার্ন করছি, মানে রিটার্ন যাচ্ছি। এবার আমার হঠাৎ করে গাড়ির ড্রাইভার দাদা বলছেন যে হরিণ আছে সামনে, এবং ড্রাইভার দাদা গাড়িটা খুব আস্তে চালাচ্ছে, দেখা যাক হরিণ আছে কি না, আমি এখন চোখে দেখতে পাচ্ছি না। হ্যাঁ দেখো যে হরিণের সামনে এসে গেছি, এখন জুম করছি, দেখতেই পাচ্ছ কতগুলো হরিণ, অনেকগুলো হরিণ। আমার ড্রাইভার দাদা বলছে যে গাড়িটা আস্তে চালাচ্ছে আর বেশি কথা বলতে বারণ করছে, কারণ ওরা এর ফলে কি ওরা ভয় পায়, তারপর কিন্তু ওরা পালিয়ে যাবে, তাই জন্য গাড়িটা আস্তে চালাচ্ছে। আর আমরা চেষ্টা করছি হরিণগুলোকে দেখার। আর সত্যি বলতে এতগুলো হরিণ একসাথে আমি অন্তত কোনোদিন দেখিনি। চিড়িয়াখানা হয়তো দেখেছি কিছু হরিণ, কিন্তু এইভাবে চোখের সামনে ঘুরে বেড়াতে আমি কোনোদিন দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। এত ভালো লাগছিল দেখে, কি বলবো। আমি ওই জন্য দেখে ডিস্টার্ব করিনি, চুপচাপ মানে ভিডিও ক্যামেরাটা অন করে দেখো, তোমাদের সাথে আমি শেয়ার করছি, তোমরা দেখো। খুব ভালো লাগছে, মানে এত ভালো লাগছে না, মানে বলে বোঝানোর বাইরে। আর দেখো এবার ওরা আস্তে আস্তে করে নিজের ডেরায় চলে যাচ্ছে, তার মধ্যে দেখো একটা হরিণ আমাদের লুকিয়ে আবার দেখছিল, হেভি লাগছিল ব্যাপারটা পুরো সব কিছু মিলিয়ে। দেখো কি সুন্দর, এই হরিণটা আবার আলাদা হয়ে গেছে, আমাদের দেখছিল, দেখে আবার ও আবার বন্ধুদের কাছে ফিরে যাচ্ছে, বেশ ভালো লাগবে। কিন্তু একবার অন্তত এটা ঘুরে দেখো, সত্যি বলছি খুব সুন্দর লাগবে জঙ্গল সাফারিটা। তবে হ্যাঁ একটাই আফসোস, বাকি কিছু আমি তোমাদের সাথে দেখাতে পারলাম না, কারণ তোমাদের তো বললামই ফোনের ক্যামেরার প্রবলেম হচ্ছিল, ফোকাস নিচ্ছিল না, এই জন্য আমাকে একটু প্রবলেম হয়েছে, তার জন্য আমি সত্যি বলছি সরি, প্লিজ আমায় পারলে ক্ষমা করে দিও। তারপর দেখো চলতে চলতে দেখা মিলবে দুখানা কালো রঙের ময়ূরী, দুখানা ময়ূরী ছিল, এই দুটো পালাচ্ছিল এরমভাবে আমাদের দেখে, মানে হয়তো ভাবছে আমরা তো শিকারি বা কিছু সামথিং, তো যাই হোক, তো এরা পালাচ্ছিল, এই দুটোকেও দেখা হলো পথের মধ্যে। তো আমাদের জঙ্গল ভ্রমণ তো বলতে গেলে প্রায় শেষের পথে। তো বন্ধুরা আমাদের জঙ্গল ভ্রমণ তো এখন বলতে গেলে প্রায় শেষ, এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। টোটাল এই সাফারিটা যে বললাম 1 ঘন্টা 40 মিনিট মতন আমাদের সময় নিল। আর এই যে সেই টাইগার রিজার্ভের গেট এসে গেল, এবার এটা ক্রস করে আমরা জঙ্গল থেকে বেরিয়ে গেলাম, আমাদের কিন্তু সাফারিটা কমপ্লিট হয়ে গেল। এবার আস্তে আস্তে চলো আবার সেই জয়ন্তীর পাড়ে ফিরে যাই গাড়ি করে, ব্যাস আমাদের এই সাফারি শেষ। তবে এই সাফারিতে একটা জিনিস শিখলাম, যে তুমি যদি এক্সপেক্ট করে আসো যে এখানে কিছু দেখার মিলবে, তাহলে কিন্তু তুমি ভুল হলেও হতে পারো। তো বন্ধুরা আমরা তো টাইগার রিজার্ভ ঘুরে অলরেডি চলে এসেছি এখানে, এবার আমরা একটুখানি এই নদীর ধারে একটু গল্প আড্ডা মেরে তারপর আবার ফিরে যাব ক্যাম্পে, এই সরি হোমস্টেতে গিয়ে, তারপর সেখানে আবার একটু আড্ডা মারবো। তো এখন যেহেতু বিকেলবেলা আলো আছে, তাই এখন একটু থাকবো এখানে নদীর ধারে, একটু ঠান্ডা পরিবেশটাকে এনজয় করবো, দেন আবার হোমস্টেতে ফিরে যাবো। তাহলে চলো তোমাদের সঙ্গে ডিরেক্ট দেখা হচ্ছে আমার হোমস্টেতে গিয়ে, ঠিক আছে? ততক্ষণের জন্য টাকা। আর আজকের এটাই হলো আমাদের মানে রাতে থাকার জায়গা, এই কটেজ সিস্টেম আছে এখানে কটেজেই মনে করো আমরা আজকে রাতে থাকবো। তাহলে দেখিয়ে দিই তোমাকে একবার আমাদের কটেজ মানে দুদিক ধারটা, পুরো কটেজটা জাস্ট দেখো, খুব সুন্দর, বেশ সাজানো, একটা বাগান মতন আছে, আর বেশ সুন্দর জায়গাটা। তোমাদের দেখিয়ে দিই, এই ধারে দেখো লাইন দিয়ে দেখে 2টো রুম, আর এই ধারে রয়েছে আরও 2টো রুম, টোটাল এই 4টে রুম। এছাড়া এই ওপর দিকে রয়েছে আরও কিছু রুম রয়েছে। এই হলো এই কটেজের সিস্টেম। এছাড়া এখানটা কটেজটা কিন্তু সুন্দর, বেশ ঘাস আছে, আর চারদিকে কিছু ফুলের গাছও রয়েছে, বেশ সুন্দর কিন্তু সাজানো গোছানো। তোমরা চাইলে কিন্তু এখানে ঘুরে আসতেই পারো, মানে থাকতে পারো এসে। রুমগুলো কিন্তু যথেষ্ট পরিষ্কার, বাথরুমও যথেষ্ট বড়, বেশ ভালোই ছিল। আর এই হলো এখানকার কন্ট্যাক্ট ডিটেলস, দেখো হোমস্টের নাম বানাতে হোমস্টে, আর এই যে দেখো নাম্বার ডিটেলস সব লেখা দেওয়া রয়েছে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো বা বুক করতে পারো এই নাম্বারগুলোতে। তো রুমে গিয়ে এবার আমরা রুমে ফিরে গেলাম। রুমে গিয়ে আসতে করে ফ্রেশ হওয়ার পর চলে এলো ইভিনিং স্ন্যাক্স, ভেজ পকোড়া, সাথে ছিল হচ্ছে লিকার চা। এই দুধ চা চাইলে দুধ চাও দেবে, সমস্যা নেই। তো আমি যেহেতু লিকার খাই, তাই আমি লিকার চা নিয়েছিলাম। তার কিছুক্ষণ পর চলে এলো রাতের ডিনার। রুটি ছেলে রুটি চাইবে সেটাই পাবে, কোনো সমস্যা নেই। আর তার সঙ্গে ছিল চিকেন, আর এই যে সবজি দিয়েছিল প্লাস দিয়ে চিকেন, চাটনি, পাঁপড় দিয়ে রাতের ডিনার। আর এই হলো আমাদের মর্নিং ব্রেকফাস্ট, লুচি, আলুর তরকারি আর ডিম সিদ্ধ আর স্যালাড।
গুড মর্নিং বন্ধুরা, এবার আমরা বেরিয়ে যাচ্ছি তোমার ছোট মহাকাল ট্রেকে। তো এবার এই জাস্ট ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট অ্যান্ড সবাই রেডি হয়ে গেছি। এবার আমরা আস্তে আস্তে এখান থেকে যাব ছোট মহাকালের উদ্দেশ্যে। এবার জয়ন্তী নদী পেরিয়ে ছোট মহাকালের দিকে যাব। সো আমার সাথে তোমরাও জার্নিটা এনজয় করো। আর এই ট্রেকটা কিন্তু বেশ 2.5 ঘন্টা মতন সময় লাগবে এখান থেকে ছোট মহাকাল অব্দি পৌঁছতে। সো চলো যাওয়াটা শুরু করা যাক। এবার বেরাচ্ছি আমরা ছোট মহাকালের উদ্দেশ্যে। আমরা এবার আস্তে আস্তে আমাদের হোমস্টে থেকে বেরিয়ে গেলাম তোমার ছোট্ট মহাকালের উদ্দেশ্যে। আর দেখো আমাদের গোটা টিম যত ছিল সবাই প্রত্যেকে কিন্তু রেডি হয়ে গেছে। আর সবাই মিলে এবার আমরা বেরাচ্ছি ছোট মহাকালের উদ্দেশ্যে। বাট ওয়েদারটা কিন্তু জানি না সাথ দেবে কি না, কারণ আকাশে কিন্তু প্রচুর মেঘ, দেখছো পাহাড়গুলো কিন্তু মেঘে পুরো ঢেকে গেছে। যদি এনি চান্স বৃষ্টি এসে যায় তাহলে মুশকিলে পড়ে যাব, এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার আস্তে আস্তে যাওয়া যাক ছোট মহাকালের দিকে। আমাদের গোটা ট্রিপে আমরা যখনই বেরাচ্ছি আমরা একটা জিনিস খুব ভালো নোটিস করছি যে আমাদের সাথে কিন্তু একটা করে কুকুর সবসময় যাচ্ছে। ঠিক যেরকম যুধিষ্ঠির যখন স্বর্গে গেছিল সেরকম কুকুর তার সাথে সাথে যেরকম গেছিল, ঠিক সেরকমই আমাদের সাথে কিন্তু অল টাইম যাচ্ছে। বাছুয়া যাচ্ছে, দেখছো, দেখো মিষ্টি বাছুয়া। এবার এই নদী পেরাচ্ছি আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে। এই জয়ন্তী নদী পেরিয়ে এবার যাচ্ছি আমরা। বাট নদীর তে কোনো জলের নামও নিশান দেখা যাচ্ছে না, কখন কোথায় জলটা আছে কে জানে। আমরা অলরেডি হেঁটেই যাচ্ছি। দেখো আমাদেরও নিয়ে ভিডিওতে, তবে তো সাবস্ক্রিপশন বাড়বে। হাই বলো না। এটা 93 বন্যাতেই এত বড় নদী হয়েছে। আর এটা ছিল তোমার 1520 ফিট চওড়াই ছিল, 70 ফিট ডিপ ছিল নদী। এই সাইডে যত দেখা যায় এগুলো সব জঙ্গল ছিল। আর এই সাইডে রেলগাড়ির লাইন ছিল। রেলগাড়ি লাইন ছিল এই জায়গায় এটা, হ্যাঁ, আলিপুরদুয়ার জংশন। মানে রেলটা এখান থেকে আলিপুরদুয়ার যেত, হ্যাঁ, মানে এদিক দিয়ে আছে ওখানে ডলোমাইট নিয়ে যায়। ওইটা না, ওইটা পিডব্লিউ। আচ্ছা, আর যে বালা নদী আছে, হ্যাঁ, বালা নদী মানে আছে। আচ্ছা আচ্ছা। তো এই ট্রেনটা আসতো কোথা থেকে? আলিপুরদুয়ার থেকে? জংশন থেকে আসে। জংশন থেকে কোথায় কোথায় যেত? জংশন থেকে এখানে আসতে, এখান থেকে ডলোমাইট নিয়ে যেত। আচ্ছা, ডলোমাইট নিয়ে যেত। বুঝতেই পারছো ওই দিক থেকে আগে একটা রেল লাইন ছিল, ওখান থেকে কিন্তু মালগাড়ি আসতো এবং আলিপুরদুয়ার জাংশন অব্দি যেত। আর যাক যেটা বলে মানে আলিপুরদুয়ার জাংশন তো যেতই, প্লাস এখান থেকে ডলোমাইট নিয়ে ট্রেন আর কি আলিপুরদুয়ার জংশনের দিকে যেত। তো এখানে লেগে একটা খুব ভালো জায়গা দেখা যাবে। বাট রেল লাইন বা রেলওয়ে ব্রিজের কোনো ধ্বংসাবশেষ এখনো পর্যন্ত দেখা যায় না, মানে এখন আর নেই বলতে গেলে। ঠিক আছে, এই হলো সেই নদী। এই নদী আমাদেরকে এবার পেরাতে হবে, পেরিয়ে ওপারে যেতে হবে, তারপর আবার একটা জায়গায় পেরাতে হবে। এরকম করে এখন ছোট ছোট এই নদী পেরিয়ে আমাদের যেতে হবে। বাট সবার আছে পায়ে বুটস আছে, বুটস পরেই কিন্তু বুটটা আই থিঙ্ক খুলে যেতে হবে। এখান থেকে সবাইকে এবার খালি পায়ে মানে জুতোটাকে খুলে নদী কিন্তু পেরাতে হবে। দেখো সবাই খালি পায়ে জুতো খুলে আস্তে নদীটা পেরাচ্ছে এবার। সবাই কিন্তু খালি পায়ে নদী পেরাচ্ছে। আমরা ওই দূর থেকে হাঁটা শুরু করেছিলাম, করতে করতে দেখো আস্তে আস্তে আমরা এই পাহাড়ের ঠিক কাছাকাছি চলে এসেছি। পাহাড়ে কিন্তু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, দূরের পাহাড়টা পুরো মেঘে ঢেকে যাচ্ছে, দেখা যাচ্ছে নিশ্চয়ই এখানে ক্যামেরাতে তোমরা দেখতে পাচ্ছ। আর এবার আস্তে আস্তে এই রাস্তা দিয়ে তুমি সোজা যাবো মহাকালের দিকে। বাট রাস্তাটা এই নদীর বেয়ে কিন্তু এগাতে হবে যখন বর্ষাকাল হয় তখন কিন্তু এই পুরো ট্রেকটা বা এই রাস্তাটা কিন্তু পুরো বন্ধ থাকে। তখন কিন্তু এখানে কিছু করা মানে এই ছোট মহাকাল হোক বা বড় মহাকাল তখন কিন্তু দর্শন পুরো বন্ধ থাকে, তখন কিন্তু করা যায় না। তাই তোমরা চেষ্টা করবে বর্ষাকাল বাদ দিয়ে আসতে, তাহলে কিন্তু এই ট্রেকটা তোমরা করতে পারবে। চলে এসেছি আমরা আরেকটা নদীর ওপরে। নদীটার জলটা কিন্তু ওইটার থেকেও বেশি স্রোতে,
একটাই নদী, মানে এই জায়গাটা কিন্তু স্রোতটা বেশি। আবার এই জায়গাটা আমাদের ক্রস করতে হবে, দেখতেই পাচ্ছ মানে প্রচুর জোরে জলটা যাচ্ছে, মনে হচ্ছে না টেনে নিয়ে চলে যাবে এরকম ব্যাপার, এত স্পিড জলের। তো এইখান থেকে নদীটা আমরা ক্রস করব, ক্রস করে যাবো, এটা 2 নম্বর হলো। এরপর কিছুটা গিয়ে আরও একটা নদী ক্রস করতে হবে, টোটাল কিন্তু 3 বার নদী ক্রস করতে হবে। পাশেই রয়েছে জয়ন্তী নদী, আর এই জয়ন্তী নদীকে সঙ্গে নিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি ছোট মহাকালের দিকে। আর এই ছোট মহাকাল মানে ঠিক ওঠার রাস্তাটা এখনো কিন্তু স্টার্ট হয়নি, মানে প্রায় অনেকটাই রাস্তা হেঁটে কিন্তু যেতে হবে। কিছুটা করে যাওয়ার পরে দেখবে এরকম সুন্দর সুন্দর ভিউজ তোমাদের নজর কাড়বে। আর এবার আস্তে আস্তে আমরা যাচ্ছি ছোট মহাকালের দিকে। এই রাস্তা দিয়ে কিন্তু ছোট মহাকালে যেতে হবে। পরপর সবাই মিলে আমরা যাচ্ছি এখন ছোট মহাকালের দিকে। এরপর দেখবে আরও কিছুটা রাস্তা যাওয়ার পর আমাদেরকে কিন্তু আবার একটা নদী পেরোতে হবে, মানে জয়ন্তী নদীটাই আবার একটা জায়গায় পেরোতে হবে, দেন তারপর কিন্তু আবার ওখান থেকে ওটা স্টার্ট করব। আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ তোমরা, এই ধারে মানে নদীর এপারে যে পাহাড়টা, এটা কিন্তু হচ্ছে ভুটানের পাহাড়। আর আমরা এখন যেটা দিয়ে হাঁটছি এটা ইন্ডিয়ায়, আর উল্টো দিকেরটা কিন্তু ভুটান পাহাড়। আর এটা কিন্তু ইন্ডিয়া আর ভুটানের বর্ডার বলতে পারো। তবে হ্যাঁ, এই যে দেখছো তোমরা এই পাহাড়টা, এটা তো বললাম ভুটানের পাহাড়। আর এই রাস্তা দিয়ে যে ছোটো মহাকাল আমরা যাচ্ছি, এর পিছনে কিন্তু একটা গল্প আছে। আমি তোমাকে ছোটো মহাকালের সামনে গিয়ে সেই গল্পটা বলছি। আর এই রাস্তাটাতে এত সুন্দর সুন্দর উঁচু উঁচু পাহাড় তোমাদের কিন্তু নজর কাড়বেই, আর পুরো মন ভালো হতে বাধ্য। তাই আর এই জায়গাটাতে কিন্তু জিপে করেও আসা যায়, বুঝলে, মানে যেই জিপগুলো ধরো তোমার বক্সা টাইগার রিজার্ভে যায়, সেই জিপগুলোই কিন্তু আবার এই ছোটো মহাকাল অবধি আসে বা মহাকাল মন্দির অবধি আসে। প্রথমে পড়বে ছোটো মহাকাল, তারপর কিন্তু বড় মহাকাল। আর এই দেখো এরকম একটা করে এরকম ছোট্ট ছোট্ট নদী আসছে, আর প্লাস এরকম ছোটো সাঁকো মতন বানানো আছে, এগুলো কিন্তু তোমাকে পেরাতে হবে। আর পেরিয়ে আবার কিন্তু যেতে হবে। জায়গাটা এটা কিন্তু খুব ভালো লাগবে। চেষ্টা করবে যদি পায়ে জোর থাকে তাহলে ট্রেক করে আসার, আর যদি একান্তই ট্রেক করে না আসতে পারো তাহলে তো জিপের ব্যবস্থা আছে। আমি বললাম তোমাদের হোটেলকে বলে রাখবে যে যদি জিপের ব্যবস্থা করে দেওয়ার জন্য, তারা কিন্তু জিপের ব্যবস্থা তোমাকে করে দেবে। তোমরা জিপে করে কিন্তু চলে আসতে পারবে এই ছোটো মহাকাল পর্যন্ত। এবার এখান থেকে এই নদীটা আসছে দেখতে পাচ্ছ, এই জয়ন্তী নদী, এটাকে কিন্তু আবার পেরাতে হবে। পেরিয়ে একটুখানি হাঁটলেই পড়বে তো আমাদের ছোটো মহাকাল মন্দির। আর এই নদীটাতেও কিন্তু প্রচুর স্পিডে জল আসছে, দেখতেই পাচ্ছ, খরস্রোতা নদী বলতে পারো। আর প্রচুর কিন্তু এর মানে জলের জোর, প্রচুর স্পিড। এবার কিন্তু আমরা আস্তে আস্তে ইন্ডিয়া থেকে ভুটানে যাব, মানে যেহেতু মহাকাল মন্দিরটা ভুটানে, তাই দেখো আমরা নদী পেরিয়ে চলে এলাম ভুটানে। ওপারটা যেরকম ইন্ডিয়া, এপারটা কিন্তু হলো ভুটান। তো বন্ধুরা, ওয়েলকাম টু ভুটান। আমরা বিনা পাসপোর্ট ভিসা সব কিছু ছাড়াই আমরা ভুটান চলে এসেছি, কোনো আধার কার্ড ছাড়াই ভুটানে পৌঁছে গেছি। এখন ছোটো মহাকাল দর্শন করব। আর ছোটো মহাকাল এখান থেকে আর প্রায় একটুখানি রাস্তা, খুব একটা বেশি দূরে না। জাস্ট চলো যাই দর্শনটা করে আসি চট করে গিয়ে। আর ওই যেরকম বললাম, নদীটা হচ্ছে বর্ডার, ইন্ডিয়া আর ভুটানের বর্ডার। জাস্ট নদীটা ক্রস করে আমরা এখন চলে এসেছি কিন্তু পুরো ভুটান। আমরা এখন ভুটানে দাঁড়িয়ে আছি, সত্যি কথা বলতে। এই হলো ছোটো মহাকাল মন্দির, মানে ছোটো মহাকাল মন্দিরে ওঠার সিঁড়ি। আমরা জাস্ট এসে গেলাম। আর এই যে রয়েছে এই প্রেয়ার ফ্ল্যাগগুলো, মানে এখানে প্রেয়ার লেখা থাকে। এবার এই সিঁড়ি দিয়ে উঠতে হবে ছোটো মহাকাল মন্দিরের দিকে। মানে আমরা বলতে প্রায় এসেই গেছি, এবার এই সিঁড়ি দিয়ে উঠলেই জাস্ট মন্দির। চলো মন্দিরের সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি মন্দিরটা কতটা সুন্দর। কিন্তু সিঁড়ি করা আছে, প্রবলেম নেই, কিন্তু রাস্তাটা কিন্তু একটু মানে এবড়ো খেবড়ো, নদী পেরিয়ে তোমাকে আসতে হবে। প্রচুর সিঁড়িগুলো কিন্তু খুবই খাড়াই বলতে গেলে, বুঝছো। কিছুটা সিঁড়ি রয়েছে, কিছুটা কিন্তু পাথুরের রাস্তাও রয়েছে তার সাথে সাথে। ছোটো মহাকাল টেম্পলে এই হলেন সেই ছোট্ট মহাকাল, ছোট মহাকাল। অ্যাকচুয়ালি মহাকাল বাবা মেন মহাকাল বাবা কোনটা? মেন মহাকাল বাবা হলো বড়টা। এসে গেছি। এই হলো ছোট মহাকাল, আর এই হচ্ছে সেই গুহার মধ্যেই মহাকাল মন্দির। আর এই হলো সেই ছোট্ট মহাকাল।
যজ্ঞ করা হয়। অনেকটি ছোট্ট মহাকালের ছবির মানে শিবলিঙ্গ রয়েছে। এটা তো দেখালে আমি তোমাদেরকে মহাকাল মন্দির। এবার ছোট মহাকাল দর্শনের পর ছোট মহাকালের মন্দিরের পাশেই রয়েছে একটি জলপ্রপাত বা ওয়াটারফলস বলতে পারো। তো আমরা এখন ওইদিকে যাচ্ছি। অনেকে কিন্তু ওই জলপ্রপাতে স্নান করে জল নিয়ে মানে ওই ঝর্ণায় স্নান করে তারপর ওখান থেকে জল নিয়ে মহাকালের মাথায় ঢালে, কিন্তু আমরা যেহেতু স্নান করে এসেছিলাম তাই আমরা আস্তে আস্তে করে যাচ্ছি। এটা ছোট্ট মতন ওয়াটারফলসটা, আর দেখা যাচ্ছে বড় যে ওয়াটারফলসটা এটা হচ্ছে এরই পিছনে। আর এই হলো মানে এইদিকে যে ঝর্ণাটা দেখছো তোমরা, এটাই কিন্তু সেই বড় ঝর্ণা। অনেক তলায় তোমরা স্নান করতে পারো। আর ঠিক এই জলটাই আবার বিয়ে মিশছে তো আমাদের ওই নদীতে। দেখো আমাদের অনেক সব বন্ধুরা চলে এলো। আর দেখো আবার কেউ কেউ গরম সহ্য না করতে পেরে জাস্ট ঝর্ণার জলে গিয়ে স্নান করতে শুরু করে দিয়েছে, কারণ সত্যি এতটা হেঁটে আসতে যা গরম লেগেছে। আর এখানে দেখো আরও একটা ঝর্ণা রয়েছে, এদিক থেকে একটা ঝর্ণা আসছে আর এই দিক থেকে একটা ঝর্ণা আসছে। এই দুটো ঝর্ণা জল মিলিত হয়ে এই দিক থেকে নেমে গিয়ে মিশছে সোজা জয়ন্তী নদীর মধ্যে, বুঝলে? তোমরা যদি চাও এখানে কিন্তু স্নান করে নিতে পারো। এখানে সবাই তো সুন্দরভাবে স্নান টান সব কমপ্লিট করে নিয়েছে, কিন্তু আমার হাতে সব যেহেতু দেখো এখনও পর্যন্ত সানগ্লাস আর এগুলো সব রয়েছে। প্রথম কথা, আর সেকেন্ড অফ অল আমার কাছে এক্সট্রা কোনো জামা কাপড় নেই যে এখানে যদি ভিজে যাই তো বাড়িতে মানে গিয়ে আর চেঞ্জ করার মতো কিছু আর এক্সট্রা করুন, সব কিছুই ভিজে রয়েছে, ড্রেসও চেঞ্জ করা যাবে না। তো আমারও এখানে স্নান করা না, কিন্তু বিশ্বাস করে এত সুন্দর লাগছে ওয়াটারফলটা, দারুণ মজা লাগে তো স্নান করলে। তো বন্ধুরা, তোমাদের যেটা বলা হয়নি, প্রথমে কুচবিহারের রাজা এই ছোট মহাকালের স্বপ্নাদেশ বড় মহাকালের স্বপ্নাদেশ পেয়েছিল যে আমাকে এখানে প্রতিষ্ঠা করো, ঠিক আছে? তো জায়গাটা তো ভুটানের মধ্যে যেহেতু পড়ায়, তাই জন্য ভুটানের রাজাকে কুচবিহারের রাজা ডাক পাঠায়। কুচবিহারের রাজা এবং ভুটানের রাজা মিলে একটি জায়গায় যে ভাত খায়, মানে মিটিং করে এবং মিটিং করার পর ভাত খায়, তাই সেই জায়গাটার নাম করা হয় রাজা ভাত খাওয়া। এবং ভুটানের রাজার সাথে মিটিং করে বলা হয় যে যেন এই জায়গাটুকুতে তিনি বড় মহাকালের মন্দির মানে মহাকাল মন্দির নির্মাণ করবেন, তার জন্য যেন ভারতীয় ট্যুরিস্টদের যাতে এখানে ঢুকতে দেওয়া হয়, সেই জন্য ভুটানের রাজা এইটুকু জায়গা ভারতীয়দের জন্য ছেড়ে দেয়। তাই জন্য আমরা আজকে কিন্তু এইখানটা দর্শন করতে আসতে পেরেছি। এই জায়গাটা কিন্তু প্রপার ভুটানের মধ্যে পড়ে, ঠিক আছে? আর আমরা এখানটা দর্শন করলাম, দর্শন করে এবার আমরা রিটার্ন ফেরত যাচ্ছি আবার হোমস্টের দিকে। তোমার সাথে কি কথা হচ্ছে আবার হোমস্টের দিকে, ঠিক আছে? আমি তো এই রাস্তাটা দিয়ে যেরকমভাবে আসলাম, ঠিক আছে, আবার ঠিক একই রাস্তা দিয়ে আবার কিন্তু আমি ফেরত যাব মানে হোমস্টের দিকে। সো আসার সময় তোমাদেরকে দেখিয়েছি, তো এই যাওয়ার সময় একই রাস্তা আরেকবার দেখাবো, বেকার দেখিয়ে কোনো লাভ নেই। তাই জন্য ডিরেক্ট তোমাদের সাথে কথা হচ্ছে হোমস্টে থেকে, ঠিক আছে? হোটেলে পৌঁছেই চলে এসেছে আমাদের লাঞ্চ। তাড়াতাড়ি করে আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই। আমরা একটু ফ্রেশ হয়ে এসেছিলাম, ফ্রেশ হওয়ার পর লাঞ্চ এসে আজকে ডিম ভাত ছিল, বাদ বাকি তো দেখতেই পাচ্ছ সবজিতে সাজানো। তারপর চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই। তো হ্যালো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাকলো। আমরা এখন অলরেডি চলে এসেছি ছোট মহাকাল ট্রেক করে অলরেডি, তারপর এসে লাঞ্চ কমপ্লিট করে ফেলেছি। লাঞ্চের ভিডিও তোমাদের দেখালামই। লাঞ্চ আমাদের কমপ্লিট। এবার আমাদের বেরিয়ে যেতে হবে নিউ আলিপুরদুয়ার স্টেশনের উদ্দেশ্যে, কারণ আমাদের ট্রেন রয়েছে বিকেল 5:30টায় নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদার পদাতিক এক্সপ্রেস। এই ট্রেনে উঠে আমরা যাব ডিরেক্ট শিয়ালদা। তাহলে আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত থাকলো। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে প্লিজ জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করো এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।